অফিসে খুব কানাঘুষা চলছে। অনেক মেয়ে হিংসা করছে সাজবাতিকে। ওকে দেখে হিংসা করার যথেষ্ট কারণ আছে। প্রথমত, ওর যা দারুণ চেহারা। এমন চেহারা একটি মেয়ে নাটক ফাটক করবে, মিডিয়া কাঁপাবে, এসব না করে এখানে সে কি করছে? দ্বিতীয়ত, এই অফিসের অনেক মেয়েই মেহের স্যারের কাছে গেছে দুটো কথা বলতে খুব মুখিয়ে থাকতো, কিন্তু তাদের এই সুযোগটুকুই হতো না। অথচ কাল এসে আজই এই মেয়ে স্যারের গা ঘেঁষে হাঁটে। সকাল নাই দুপুর নাই সাই সাই করে গাড়িতে উঠে কোথায় জানি চলে যায় দুজনে। এটাও হতে পারে কানাঘুষার কারণ। অবশ্য এসব কানাঘুষা করে কোনো লাভও নাই। মেহের কিংবা সাজবাতি এখানে কখনো আসবে না ওদের কানাঘুষা শুনতে। সাজবাতি কদিনে মেহেরের কাছের বন্ধু হয়ে গেল। আপনি থেকে ওরা নেমে এলো তুমিতে। সাজবাতি অবশ্য এর জন্য কম চেষ্টা করেনি। এক এক দিন এক এক রকম করে সেজে গুজে এসেছে। নিজেকে সব সময় এমনভাবে উপস্থাপন করেছে যেন মেহের ওর প্রেম দরিয়ায় নাকানি চুপানি খায়। তা বেশ খেয়েছেও। গতকাল যে শাড়ি পরে এসেছিল সেটা ছিল কুচিবিহীন, সাদামাটা। শাড়ির দামও কম, তবে রং ভালো, কলা পাতার মতো। মেহের ওর দিকে চোখ রাখতে পারছিল না যেন। এসব দেখে দেখে তার মন ব্যাকুল হয়ে উঠল। আর তর সইছিল না। সে এক পর্যায়ে বলেও ফেলল, সাজ, আমরা কি তুমি করে বলতে পারি না? সাজবাতি কামনার হাসি হেসে বলল, কেন নয়, আপনি আমার স্যার, আপনি যেভাবে বলবেন সেভাবে হবে। মেহের বলল, আমার তোমার ভিতর কেউ স্যার কিংবা সেক্রেটারি এমন কোনো বিষয় নয়। আমার তোমার ভিতর যা থাকবে তা ফ্রেন্ডশিপ। ও মাই গড, ইটস মাই প্লেজার। স্যার, আপনি আমায় চমকে দিলেন। আবার স্যার? আবার আপনি? সাজবাতি বলল, সরি মেহের, তুমি আমায় চমকে দিয়েছো একেবারে। মেহের হাসলো, হেসে বলল, সবে তো শুরু, আরো কত চমক যে বাকি রয়ে গেছে। সাজবাতি গোলাপের পাপড়ির মতো লাল টুকটুকে ঠোঁট মেলে হাসলো। সে ঠোঁটের ফাঁক দিয়ে ওর মুক্তোর মতো সাদা ঝকঝকে দাঁত দেখা গেল স্পষ্ট। কি সুন্দর, কি সুন্দর। তারপরে বলল, আমি ভীষণভাবে ওয়েট করে যাব ওই সব চমক মাখা দিনগুলোর জন্য। তারপর ওরা দুজন হাঁটলো গাড়ি থেকে নেমে। গাছতলায় মাদুর পেতে বসে আইসক্রিম খেলো, বাদাম খেলো। সন্ধ্যা নেমে এলে মেহের বলল, কখনো স্মোক করেছো সাজ? সাজবাতি হেসে বলল, করেছি, একবার খুব কাশি হয়েছিল। মা তখন তেজপাতা দিয়ে বিড়ি বানিয়ে দিল, বলল টেনে ধোঁয়াটা গিলতে। আমি গিলেছিলাম। মেয়ের হাত তালি দিয়ে হেসে উঠল। তারপর পকেট থেকে সিগারেট আর লাইটার বের করলো। একটা নিজে ধরালো আর একটা ধরিয়ে ওর হাতে দিল। সাজবাতি সিগারেট হাতে নিয়ে বলল, স্যার, আপনার জন্য আমি সব করতে পারি, যেহেতু আপনি আমার বস। সিগারেট খেতে বলেছেন, এতে যদি আপনি আনন্দ পান তবে আমি আনন্দ দিতে রাজি আছি। মেহেরের কি যে ভালো লাগে এই মেয়েটির আচরণ। আজকালকার যুগে এমন মেয়েও পাওয়া যায়, আহা, তাকে এতটা সম্মান করে। কিন্তু মেহের আবার বলল, ওকে সতর্ক করে দিয়ে বলল, তুমি কিন্তু বারবার স্যার ডাকছো আমায়, এসব চলবে না বলে দিলাম। সাজবাতি চেইন স্মোকারদের মতো সিগারেট টেনে টেনে বলল, এটা আর হবে না। কিন্তু মেয়ের কিছুই বুঝতে পারল না। সে ভাবল মেয়েটি জীবনে এই প্রথম স্মোক করছে, এবং তাও শুধুমাত্র তার কথা রাখতে গিয়ে। উফ, কি ভালো মেয়ে। তারপর সে বলল, একটু আগে তোমার মার কথা বললে, উনি এখন কোথায় আছেন? সাজবাতি যেন থমকে গেল। থমকে গিয়ে বলল, জানি না। কেন জানো না কেন? আমার যখন 10 বছর বয়স তখন মা বাবার এক বন্ধুর সাথে পালিয়ে যায়। 1 বছর পর লুকিয়ে মা এসেছিল আমায় নিয়ে যেতে, আমি যাইনি। এরপর আর জানি না মা কোথায় আছে। তবে শুনেছি মানুষের কাছে মা বাবার ওই বন্ধুকে নিয়ে সুইজারল্যান্ড আছে। মেহের দুঃখ পেল কথাটা শুনে। সে বলল, সরি সাজ, তোমায় দুঃখ দিলাম আমি। সাজবাতি বলল, আরে না না, আমি নিজ থেকে আরও কিছু বলবো। আমার বাবা এরপর সুসাইড করলেন। তারপর আমি দাদির কাছে ছিলাম। আমার যখন মাস্টার শেষ হলো তখন দাদিও মারা গেলেন। এরপর থেকে আমি একা, চির একা। আমার আর কেউই নেই। সিগারেটের ধোঁয়ার ভিতর মেহের দেখলো একটা অপূর্ব সুন্দর মেয়ে জলে চোখ ভাসিয়ে দিয়ে কাঁদছে। এই প্রথম সে মেয়েটির হাত শক্ত করে ধরল। তারপর বলল, সাজ, তোমার কেউ নাই এই কথাটি ভুলে যাও। আমি আছি এখন থেকে, সব সময় ছায়ার মতো মিশে থাকবো তোমার সাথে। সাজবাতি জলভরা চোখ ওর দিকে তাকালো, তাকিয়ে বলল, থ্যাংক ইউ মেহের। রাত 12টা বাজলেও যখন মেয়ের বাসায় ফিরল না তখন ফোন করলো হেমা। ফোন বন্ধ মেহেরের।
বারংবার ডায়াল করছেও সেই এক কথাই, বন্ধ বন্ধ। এর আগে কখনোই এমন হয়নি। অত রাত করেনি কখনো বাসায় ফিরতে। হেমার কাছে অফিসের নম্বর আছে। সে ফোন করলে একজন জানালো স্যার তো আজ বিকেল থেকে অফিসে নেই। এবার চিন্তাটা আরও বেড়ে গেল। আজকাল একটানা গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। কি জানি মেহেরে কিছু হয়ে গেল নাকি। হেমার ভীষণ কান্না পাচ্ছে, ধুকপুক করছে বুক। সে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করলো। তারপর 2 হাত তুলে ওর জন্য দোয়া করলো। বড় আকুতি মিনতি করে আল্লাহর কাছে সে বলল, আল্লাহ যেন তার ভালোবাসার মানুষটিকে কোনো প্রকার বিপদের সম্মুখীন না করেন। মেহের অবশ্য বাসার পথ ধরেছে মাত্র। এর আগে সে ছিল সাজবাতির বাসায়। সাজবাতি একলা একা একটা ফ্ল্যাটে থাকে। ওর মন খুব খারাপ ছিল আজ। কাজ ছিল খানিক পর পর। তাই সে সঙ্গ দিয়ে মন ভালো করে রেখে এলো। বাসায় ফিরে অবশ্য সে একটা মিথ্যা কথা বলবে বলে ঠিক করলো। মেয়ের যখন বাসায় ফিরল তখন রাত 1:25 বাজে। সে কলিং বেল চাপতেই দরজাটা হাট করে খুলে দিল হেমা, এবং দরজা খুলেই সে ঝাঁপিয়ে পড়ল মেহেরের বুকে। তারপর কাঁদতে কাঁদতে বলল, ফোন বন্ধ কেন তোমার মেহের? অত দেরি করলে কেন ফিরতে? মেহের মিথ্যে কথাটি বলল অফিসের একটা লোকের হঠাৎ স্ট্রোক হলো, তাকে নিয়ে হসপিটালে দৌড়ঝাঁপ করলাম, ওদের বাসায় গেলাম, আর ফোন যে কখন সুইচ অফ হয়ে গেল তার খেয়াল ছিল না। ফোন দেখার সময়টুকুও ছিল না আমার। হেমার ভীষণ খারাপ লাগছে তার ভালোবাসার মানুষটির জন্য। আহারে বেচারা, কি পরিশ্রমটাই না করলো আজ। সে বলল, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য কোল্ড কিছু নিয়ে আসছি। মেহের বলল, আমি কিচ্ছু খেতে পারবো না। তুমি তো জানোই হসপিটাল থেকে ফিরে আমি কিছু খেতে পারি না, বমি হয়ে যায়। হেমার কি যে খারাপ লাগছে এখন। একটা মানুষ অফিস সামলাবে, আবার অফিসের লোকদেরও। আর কত কোলাতে পারে ও একা? সেও তো একটা মানুষ, তারও তো ক্লান্তি আছে। কবে যে তার মানুষটা একটু মুক্তি পাবে, শান্ত হয়ে 2টো দিন বাসায় বিশ্রাম নিতে পারবে, এসব ভাবে হেমা। মেয়ের যে খাবে না এর কারণ হসপিটাল কিছু না। না খাওয়ার কারণ হলো সে সাজবাতির বাসা থেকে খেয়ে এসেছে। সাজবাতি নিজে ওকে রান্না করে খাইয়েছে। কিন্তু এই কথা তো আর ঘরে বলা যায় না। বললে কি আর সংসার ঠিক থাকবে? মেহেরের অবশ্য এখন আর হেমার কাছাকাছি হতে ভালো লাগে না। 5 বছর তো অনেক হলো। হেমা এখন পুরনো বস্তুর মতোই। তার সাথে সুইটি করে না কিছুতেই যেন। ওরকম চাঁদ সুন্দরী মেয়ের সাথে রাত দিন ঘোরাফেরা করলে শ্যাম বর্ণের একটা মেয়ে যে কিনা তার দাসীর মতোই তার পায়ের কাছে সবসময় পড়ে থাকে, ওকে কি করে তার ভালো লাগবে? তবুও নিজের সাথে যুদ্ধ করে ওর কাছাকাছি হয় সে। কেন হয় সে নিজেও জানে না। এতে সে কতটা তৃপ্ত তাও অনুভব করতে পারে না। কিন্তু অনুভব করতে পারে হেমা। তার কেবল মনে হয় মেহেরের ভালোবাসার দিন দিন বাড়ছে তার প্রতি। আগে সপ্তাহে একটা দিন কাছে ঘেঁষত না, এখন রোজ রোজ ঘেঁষে। আদর করে, তাকে কত কি নামে ডাকে। এমন একজন মানুষের জন্য সে মরে গেলেও ধন্য হবে। তার এই ঠুনকো জীবন ওর জন্য মরতে পেরে সার্থক হবে। হেমা বুঝতে পারে না যে মেহের তার কাছে রোজ রোজ মিথ্যা বলছে, অনেক কিছুই তার চোখ থেকে আড়াল করছে। সে কিন্তু মেহেরকে প্রচণ্ড রকম বিশ্বাস করে। সরল মনে ভাবে তার মেহের তাকে না বলে বাইরে 1 কাপ চা অবধি খায় না। কিন্তু মেহের তার সাথে ঠিকই প্রতারণা করে চলে। সাজবাতির সাথে তার বন্ধুত্ব আরও গাঢ় হয়। ওরা এবার হাত ধরাধরি করে হাঁটে, সুখ দুঃখে একে অপরকে জড়িয়ে ধরে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কথা বলে, কখনো বা খেলা দেখতে স্টেডিয়ামে যায়। তাছাড়া সাজবাতির বাসায় তো মেহেরের নিয়মিত আনাগোনা আছেই। ওখানে গিয়ে খায় দায়, কখনো বা দাবা খেলে। খাটের এক পাশে হেলান দিয়ে বসে গল্প করতে করতে একে অপরের উপর হাসতে হাসতে গড়িয়ে পড়ে। এভাবেই 6 মাস কেটে যায় ওদের বন্ধুত্বের। 6 মাস পর এক রাতে সাজবাতির বাসায় এসে মেহের তাকে চমকে দেয়। ওর হাতে নতুন চকচকে চাবি উঠিয়ে দিয়ে বলে, তোমার জন্য শুধু। সাজবাতি অবাক হয়। সে না বোঝার ভান করে বলে, কিসের চাবি এটা? মেহের ওর হাত ধরে টেনে বাইরে নিয়ে যায়। তারপর আঙ্গুল দিয়ে উঠোনে পার্কিং করে রাখা গোলাপি রঙের নতুন গাড়িটা দেখিয়ে বলে, এটা তোমার জন্য, মাত্র কিনে আনলাম। সাজবাতির ভিতরটা যেন কেঁপে ওঠে। সে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে মেহেরকে। মেহের ওর কপালে চুমু খায়। সাজবাতি থম মেরে যায় লজ্জায়, অথবা সে লজ্জা না পেয়েও লজ্জার ভান করে। তাকে এভাবে আবিষ্কার করে মেহের বলে, সরি, আমি বোধহয় একটু বাড়াবাড়ি করে ফেলেছি। সাজবাতি হেসে বলে, আমরা তো বন্ধু, এতে দোষের কি হলো?
মেহের যেন এবার হাঁপ ছেড়ে বাঁচে। তারপর আরও কিছুদিন কেটে যায়। ওদের বন্ধুত্ব গাঢ় থেকে আরও গাঢ় হয়। মেহের একদিন সন্ধ্যাবেলায় বলে, সাজ, আমি তোমায় বিয়ে করতে চাই, যদি তোমার অনুমতি থাকে। সাজবাতি যেন হোঁচট খায়। সে অতটাও আশা করেনি। তার মতো করে ওইসব এলিট ফেলিটদের অত বোঝে কে? ওরা তো সুন্দরী নারীদের গাড়ি দেয়, ফ্ল্যাট দেয়, 2-4-6 মাস বেড শেয়ার করার জন্য। কেউ কেউ আছে কয়েক বছরের জন্য রক্ষিতা করে রাখে, তবে বিয়েটা কখনোই করে না। কিন্তু মেহের এমন ব্যতিক্রম কেন? সাজবাতি মনে মনে হাসে। এবার বুঝি তার ভাগ্যটা বদলে গেল। আর 2-4-6 মাস কারোর জন্য নয়, এক জীবনের জন্য। কিন্তু সে ভাবে, একজনের সাথে এক জীবন থাকাতে একঘেয়েমি লাগবে না? লাগুক। অঢেল সম্পদের মালিক হতে গেলে একটু তো ধৈর্য ধরতেই হবে। সম্পদের মালিক হতে পারলে পরে একঘেয়েমি ভাব কাটাবার জন্য বন্ধুর অভাব হবে না। মেহের কিন্তু অত কিছু বুঝতে পারে না। সে ভাবে সে সাজবাতিকে পয়সা দিয়ে পুতুলের মতো নাচাচ্ছে। কিন্তু সাজবাতি কেবল জানে সে মেহেরের পয়সাও হাতিয়ে নিচ্ছে, সাথে ওকেও বানর নাচ নাচাচ্ছে। উপরওয়ালার হিসেবটাও হয়তো বা এরকমই। তুমি যদি একজনকে ঠকাও, তবে তুমিও ঠকে যাবে। টেরও পাবে না কখন ঠকেছ। কে বা তোমায় ঠকাচ্ছে? সাজবাতি উত্তর দিতে পারে না, চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। মেহের বলে, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? থাকলে তো জানার কথা ছিল আমার। সাজবাতি এবার ঝটপট করে উত্তর দেয়, বলে, আরে না না, এসব নাই। তবে কিছু বলছো না যে? আমায় বিয়ে করবে না তুমি? সাজবাতি বলে, তোমার সাথে আমার কিভাবে যায় বলো? তোমার অফিসের সামান্য কর্মচারী আমি। মেহের এসে ওর কোমল হাত ধরে ফেলে। তারপর বলে, তুমি শুধু আমার বন্ধু। তুমি যে ম্যারিড। এবার মেহের একটু চুপ থাকে। তারপর বুদ্ধি খেলে বলে, আমার প্রথম স্ত্রীর কোনো বেবি হবে না, এই জন্য বিয়ে করব আমি। তুমি আমায় উত্তরাধিকারী দিবে। এবার যেন সাজবাতির ভিতরটা লাফিয়ে ওঠে। তার পরিচয় এবার বদলে যাবে। শুধুমাত্র সাজবাতি থেকে সে এবার হয়ে উঠবে মিসেস মেহের। অফিসে পা রাখলে মানুষ তার পায়ের কাছে ভক্তির চাদর বিছিয়ে দেবে। একটি বাড়ি, কয়েকটি মিল কারখানা এবং গোটা কতক বড় বড় দোকানের সে হয়ে উঠবে সাম্রাজ্যী। এই বিয়েটা ধুমধামের শায়িত হয় না। মেহেরের মা 2 বছর আগেই গত হয়েছেন। এক বোন ছিল সুইজারল্যান্ড থাকে, স্বামী ছেলে নিয়ে দেশে ফিরে না। সুতরাং বিয়েতে বাইরে কারো উপস্থিত হয় না। অবশ্য মেহেরের বন্ধু বান্ধব আছে, তবে 2-1 জন ছাড়া বাকিদের দাওয়াত করেনি সে। যে 2-1 জন দাওয়াত করেছিল তারাও বিজি থাকায় আসতে পারেনি। এবার বলা যায় বিয়েটা ঘরোয়াভাবেই হলো। কেউ নেই বাইরের। যারা আছে তারা ঘরের লোক, কাজের লোক। এই বিয়েতে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, হেমা আনন্দ চিত্তে সব কিছু করছে। এর আগে কোনো বাঙালি নারী বোধহয় এভাবে নিজের স্বামীর অন্য একটি বিয়েতে আনন্দ চিত্তে বিয়ের কাজকর্ম করেনি। কিন্তু সে করছে। এমনকি নানান জাতের ফুল দিয়ে সে তাদের বাসর সাজিয়ে দিয়েছে। শেষে খাটের এক পাশে বসে সাজবাতির জোড়া হাত ধরে সে কাঁপা কাঁপা গলায় বলল, শোনো বোন, আমরা দুজন প্রতিপক্ষ না, আমরা একই পক্ষের। আমাদের দুজনের স্বামী এক, আমাদের দুজনের ভালোবাসার মানুষ এক। আমাদের উদ্দেশ্য এই সংসারের উন্নয়ন, আমাদের কামনা এই সংসারের সুখ। আমার বিয়ের 5 বছর 7 মাস হয়েছে, কিন্তু আল্লাহ চাননি এবং আমার কপালে আছে আমি কোনো সন্তান দিতে পারিনি স্বামীকে। সন্তানের শূন্যতা মেহেরকে ব্যথা দেয়। আল্লাহ চাইলে তুমি এই শূন্যতা পূরণ করবা, তার মনের ব্যথা দূর করে দিবে ইনশাল্লাহ। এই কথাগুলো বলে সে মেহেরের পছন্দ অপছন্দের কথা বলল। কি খেতে সে ভালোবাসে, কি করলে রাগ ওঠে, রাগ উঠে গেলে কিভাবে তা ভাঙতে হয়, সেসব কিছুই বলল। তারপর মেহের বাসর ঘরে এলে ওদের দুজনকে একসাথে বসিয়ে দিয়ে সে বেরিয়ে এলো ঘর থেকে। ঘর থেকে বেরিয়ে সে অন্য একটি ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। তারপর সুইচ টিপে বাতিটা অফ করে দিল। এবার সারাটা দিন বুকের ভেতর লুকিয়ে রাখা কান্নাগুলোকে একেবারে উন্মুক্ত করে দিল। হাউমাউ করে হাঁটুতে মুখ গুজে দিয়ে কাঁদতে শুরু করলো হেমা। কিন্তু এই ঘরের কান্নাগুলো দেওয়াল ভেদ করে ও ঘরে কিছুতেই পৌঁছাতে পারছে না। এ ঘরে যখন হেমা হাঁটুর ভিতর মুখ গুজে দিয়ে হাউমাউ করে কাঁদছে, ও ঘরে তখন মেহের তার নতুন সঙ্গিনীর বুকে সুখ নিঃশ্বাস ছাড়ছে। এটাই হয়তোবা বিধাতার ইশারা, এটাই হয়তোবা দৈব নিয়ম। এক ছাদের নিচেই কজন মানুষ, অথচ এদের কারো আজ সুখের দিন আর কারো ভীষণ দুঃখের। বিয়ের পরদিন সকালে হেমাকে কিচেনে যেতে দিল না সাজবাতি। হেমা এগিয়ে এসেছিল। সাজবাতি তার হাত ধরে নিয়ে গেল মেহেরের কাছে। ওখানে নিয়ে গিয়ে বলল, একসাথে শুয়ে থাকো, গল্প করো তোমরা, আমি বুয়াকে নিয়ে নাস্তা তৈরি করে নিয়ে আসছি, একসাথে খাবো। হেমা কিছু বলতে পারে না।
জোর করে ওকে মেহেরের পাশে শুইয়ে রেখে যায় সাজবাতি। অবশ্য ওর পাশে শুয়ে থেকেও তার মন শান্ত হয় না। মেহের তখনও মৃদু নাক ডেকে ঘুমাচ্ছে। ঘুমন্ত মানুষের সাথে সে আর কি বা গল্প করতে পারে। হেমা ওর ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে হু হু করে কেঁদে ওঠে। নাস্তা তৈরি করে টেবিলে সাজিয়ে রাখে সাজবাতি। তারপর ওদের ডাকতে আসে। হেমা ওকে আসতে দেখে দ্রুত চোখ মুছে, তারপর খাট থেকে নামে। সাজবাতি মেহেরকে ডাকলে মেহের বলে তার ঘুম পাচ্ছে, মাথা ব্যথা আছে, আরও পরে উঠবে। ওদের নাস্তা করে নিতে বলল, সে পরে নাস্তা করবে। সাজবাতি হেমার সাথে গলাগলি করে ডাইনিংয়ে গেল। তারপর দুজন দুপাশে বসলো। খেতে খেতে এক পর্যায়ে সাজবাতি হেমাকে বলল, আপু, আমি কিন্তু তোমার বাবার বাড়িতে ফেরত নায়র করব। আমার তো বাবা মা নেই, তোমার বাবা মাই হবেন আমার বাবা মা। সাজবাতির কথাটা শুনে হাউমাউ করে কেঁদে ওঠে হেমা। বিকেলবেলা বাবার কাছে ফোন করে হেমা। আজমল হোসেন জিজ্ঞেস করেন, কেমন আছো গো মা? এখনো মন খারাপ করে আছো তাই না? হেমা মিষ্টি গলায় বলে, আমার একটুও মন খারাপ নেই বাবা, আমি খুব ভালো আছি। গতকাল তোমার কাছে ফোন দিয়ে আমি কেঁদেছিলাম, বলেছিলাম আমি সুসাইড করব, এই বিয়ে মেনে নিতে পারবো না। তুমি বুঝিয়েছিলে আমায়, বলেছিলে ভাগ্য হলে আসল জিনিস, ভাগ্য ভালো থাকলে স্বামী 4 বিয়ে করলেও কোনো সমস্যা হবে না, আমার শান্তি কেউ কেড়ে নিতে পারবে না। বাবা, তোমার কথা সত্যি। সাজবাতি খুব ভালো মেয়ে বাবা, খুব খুব ভালো মেয়ে। জানো সাজবাতি আজ সকালবেলা কি করেছে? আমায় কিচেনেই যেতে দেয়নি, বলেছে সব সে করবে, করেছেও। করে আমায় নিয়ে একসাথে টেবিলে বসে নাস্তা করেছে। আর নাস্তা করার সময় বলেছে তার তো বাবা মা নাই, তুমি আর মাই নাকি এখন থেকে তার বাবা মা। সে নাকি আমাদের বাড়িতে ফেরত নায়র করবে। বাবা, আমার সম্ভবত ভাগ্য ভালো। গতকাল যে আমি মন খারাপ করে কেঁদেছিলাম এই জন্য, বরং খারাপ লাগছে, মনে হচ্ছে অযথায় আমি কান্নাকাটি করলাম। মেয়ের মুখ থেকে কথাগুলো শুনে আজমল হোসেনের চোখ জলে ভিজে ওঠে। তিনি মনে মনে আল্লাহর শুকর গুজার করেন। তারপর মেয়েকে বলেন, আমি নিজেই নিতে আসবো তোমাদের মা, আগামীকাল আসবো। আমার 2 মেয়েকে আমি আমার বাড়িতে নায়র নিব। এখন আর আমার একটি মেয়ে না, আমার দুটি মেয়ে। অফিসে চলে গিয়েছিল মেহের। অফিস থেকে ফেরার পর ফ্রেশ হয়ে ওরা 3 জন মিলে রাতের খাবার খায়, মেহের, হেমা আর সাজবাতি। খাবার শেষে মেহের সাজবাতি মেহেরের ঘরে এসে ভিতর থেকে যখন দরজা বন্ধ করে দিচ্ছে, তখন সাজবাতি বলল, দরজা বন্ধ করছো কেন? মেহের বলল, তো দরজা খোলা রেখেই শুয়ে পড়বো নাকি? না, তুমি এখানে শুবে না আজ। মেহের বড় অবাক হলো। সে বলল, তবে কোথায় শুব? আপুর সাথে, আপুর ঘরে। শুনে মেহেরের মাথা খারাপ হওয়ার জোগাড় হয়। নতুন বউ রেখে সে 5 বছর 7 মাসের পুরনো বউয়ের কাছে যাবে কোন দুঃখে? চাঁদ রেখে সে সামান্য কুপির কাছে গিয়ে কি করবে? মেহের দরজা বন্ধ করে দিয়ে বলল, গতকাল সময় পাইনি, গল্প করেই রাত প্রায় কাবার করে দিয়েছিলে, আজ আর কোনো গল্প হবে না। সাজবাতি বলে, আজ আসলেই কোনো গল্প হবে না, আজ আমি ঘুমাবো। আজ তুমি গিয়ে গল্প করবে আপুর সাথে, তার মন খুব খারাপ, তাকে আদর করে দিলে মনটা ভালো হয়ে যাবে। মেহের তবুও ওর কাছে আসে, 2 হাতের বাহু ধরে জোর করে বিছানায় শুয়ে দেয় ওকে। সাজবাতি এবার বলে, তুমি যদি জোর করে কিছু করো তবে এটাকে আমি রেপ হিসেবে ধরে নেব, সুতরাং তুমি এটা বুঝে নাও। আমি চাই এখন থেকে একদিন তুমি আমার ঘরে থাকবে আর একদিন আপুর ঘরে, কারোর ঘরে বেশি কম নয়, দুজনকে সমান চোখে দেখতে হবে। মেহের নিজের সাথে বড় যুদ্ধ করে শরীরকে নিয়ন্ত্রণ করে, তারপর চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায় ও ঘরে। অবশ্য গিয়ে দেখে দরজা বন্ধ করে শুয়ে পড়েছে হেমা। সে তখন কলিং বেল চাপে। হেমা দ্রুত বিছানা থেকে নেমে এসে দরজা খুলে অবাক হয়, মেহের এখানে কেন এই মুহূর্তে?
নতুন বউ রেখে তার কাছে আসার কি কারণ? হেমা অবাক হয়ে জিজ্ঞেস করে, কোনো সমস্যা মেহের? মেহের বলে, ভিতরে ঢুকো বলছি। হেমা ভিতরে ঢুকে, তারপর দরজা বন্ধ করে দিয়ে পিছন পিছন মেহেরও আসে। এসে বলে, মেয়েটা মনে হয় মাথা খারাপ, পাগল পাগল। হেমা অবাক হয়ে বলে, কেন, কি করেছে? মেহের বলে, ওর সাথে থাকতে দেয়নি, আজ নাকি তোমার সাথে থাকতে হবে, দুজনকে সমান চোখে দেখতে হবে। আজ তার সাথে থাকলে নাকি তোমার প্রতি অবিচার করা হবে। কিন্তু আমার বিষয়টাও তো বুঝতে হবে, গতকাল বিয়ে হলো, সপ্তাহখানেক হলেও তো। কথা শেষ করতে হয়নি মেহেরের। হেমা এমনিতেই সব বুঝতে পারে। সে জানে এই মুহূর্তে মেহের কি চাচ্ছে। তাই সে মেহেরকে বলল, তুমি আসো আমার সাথে। মেহের ওর পিছন পিছন হাঁটে। হেমা ওকে নিয়ে সাজবাতির ঘরে যায়। গিয়ে বলে, সাজ, ওকে তাড়িয়ে দিলে কেন? সাজবাতি হেসে বলে, কেন, মেহের কি বলেছে তাকে আমি তাড়িয়ে দিয়েছি? হেমা বলে, আরে না, এমনি বললাম। শোনো, তোমরা নতুন বিয়ে করেছো, এখন একসাথে কটা দিন সময় দেওয়া উচিত দুজন দুজনকে। তাছাড়া আমি অসুস্থ, ও জোর করলেও তাকে আমার সাথে কিছুতেই রাখবো না, ধাক্কা মেরে সরিয়ে দেব দূরে, হি হি হি। হেমা শেষের কথাটি মিথ্যে বলল। আজ এশার নামাজও আদায় করেছে সে। নামাজ শেষে সূরা আর রহমান পড়েছে, তারপর দোয়া করেছে। সে অসুস্থ না, তবুও মিথ্যে কথা বলল, যেন সাজবাতি মেয়েরকে তার ঘরে রাখতে কোনো প্রতিবাদ না করে। হেমা ঘরে এসে সারা রাত ঘুমোতে পারল না। তার চোখ বারবার ভিজে উঠছে। সে শোয়া থেকে উঠে বিছানার উপর জড়সড় হয়ে বসে রইল। তার এতদিন পর দুঃখ ছিল আপনার কোনো বোন নাই বলে। কিন্তু সাজবাতি এ বাড়িতে বউ হয়ে এসে তার সব দুঃখ মুছে দিয়েছে। কি মিষ্টি চেহারা একটি মেয়ে, কণ্ঠ কি মধুর, আর মনটাও এত ভালো। হেমা এরকম আশা কোনো দিন করেনি। সে কোনো নাটক সিনেমাতেও এত লক্ষ্মী সতীন দেখেনি। কিন্তু আল্লাহর কি অসীম কৃপা, সাজবাতিকে তার সতীন ভাবতেই খারাপ লাগে। সে বরং সাজবাতিকে বোন ভাবে। সাজবাতিও তাকে কি মিষ্টি করে ডাকে, আপু। হেমা ফের চোখের জল মুছে আর মনে মনে আল্লাহর কাছে বলে, আল্লাহ, সাজকে তুমি কষ্ট দিও না, তার গর্ভে তুমি আমার স্বামীর উত্তরাধিকার জন্ম দাও, সহি সালামতে সেই সন্তানকে তুমি পৃথিবীর আলো দেখাও, আমিন। পরদিন সকালবেলা আগেভাগে উঠে পড়ে সাজবাতি। উঠে হেমাকে ডেকে নেয়। হেমা তাড়াহুড়ো করে এগিয়ে এলে বলে, আজ কি খাবে বলো সকালে? হেমা বলে, তোমার যা ইচ্ছা। সাজবাতি কিন্তু এবার খানিকটা রাগ করে। সে বলে, তুমি তুমি করলে খারাপ লাগে, দূরের মনে হয়। তুমি বরং আমাকে তুই তুকারি করবে এখন থেকেই। হেমার শুধু কারণে অকারণে বারবার চোখ ভিজে ওঠে। সে আড়ালে চোখ মোছে, মনে মনে বলে, তুই অমন মায়াবতী কেন রে সাজ? আমার হায়াত থেকে কিছু হায়াত নিয়ে আল্লাহ তোর হায়াত বৃদ্ধি করুন। তারপর হেমা তুই করে ডাকে, বলে, চল দুজন মিলে নাস্তা তৈয়ার করি। সাজবাতি বলে, আচ্ছা ঠিক আছে, তবে একটা শর্ত আছে কিন্তু। হেমা বলে, আবার কি শর্ত? তুমি চেয়ারে বসে থেকে তদারকি করবে, আমি আর বুয়া রাঁধবো। হেমা বলে, ও মা, আমি কি কাজ না করতে করতে অকর্মা হয়ে যাব নাকি? তুই কাজ করলে তোর অফিস কে করবে? সাজবাতি বলে, অফিসের সময় সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা। সকালের নাস্তা তৈরি করার সময় দুপুরের রান্নাও হয়ে যাবে, এবং রাতের খাবার আমি বাসায় ফিরে তৈরি করতে পারবো, বুঝেছ? হেমা বলে, বুঝেছি, কিন্তু তুই বাইরের দায়িত্ব নে বোন, আমায় ঘরের দায়িত্ব দে। সব কিছু তুই করলে সুন্দর চেহারা মলিন হয়ে যাবে, কষ্ট হবে তোর। সাজবাতি হেসে হেসে বলে, চেহারা দিয়ে কি হবে গো আপু? বিয়ের পর মেয়েদের আর চেহারার প্রয়োজন পড়ে না। হেমার ভেতরটা কেমন কেঁপে ওঠে, বুকের ভেতর ধুকপুক করে কি যেন বাজে। তার কেবল মনে হয় সাজবাতি অনেক কিছুই জানে না। ওই যে সে বলল, বিয়ের পর মেয়েদের চেহারা সুরতের প্রয়োজন পড়ে না,
কিন্তু সে তো ভালো করেই জানে বিয়ের পরেও চেহারা সুরতের মূল্য আছে। যদি মূল্য না থাকতো তবে আজ মেহের দ্বিতীয় বিয়ে করতো না। সে এও জানে যে মেহেরের যতটা না উত্তরাধিকার এর আশায় এই বিয়ে করা, তার চেয়ে বেশি লোভ সাজবাতির সুন্দর চেহারায়। পুরুষ মানুষ সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক রাখতে পারে না, তবু মেহেরকে সে দোষ দেয় না। সে জানে তার গায়ের রং ময়লা। মেহের যেহেতু একটা সুন্দরী মেয়ে নিয়ে সংসার করতে চায়, তবে এতে তার আপত্তি থাকবে কেন? সে না পেরেছে মেহেরকে রূপ দিয়ে আকৃষ্ট করতে, না পেরেছে সন্তান দিয়ে। সব দিক থেকে ব্যর্থ সে, অত নাক গলাবে কেন? তাই সে নাকটা ডুবিয়ে রাখে বালিশের ভিতর। এখানে সে কাঁদে, অভিযোগ করে। যদিও এই মুহূর্তে তার মন খুব ভালো। ঘরে সতীন নিয়েও যে এমন স্বর্গীয় সংসার করা যায়, তা ওদের তিনজনকে স্বচক্ষে না দেখলে বিশ্বাস করবে কে? আজও মেহেরের ঘুম থেকে সকাল সকাল উঠতে পারেনি। হেমা ওকে ভালো করেই চেনে। যেদিন ওর কাছাকাছি হতো মেয়ের, সেদিন সকালে আর তার ঘুম ভাঙত না। নাস্তার জন্য ডাকলেও উঠতো না। শেষে অফিসের সময় হয়ে এলে যখন ওর গা ধরে জোরে ধাক্কা দিয়ে বলতো, অফিসের সময় বুঝি আজ গেল, এখনো ওঠার নাম গন্ধ নেই যে, তখনই লাফিয়ে উঠত সে এবং দু হাতকে যেন 10 হাত বানিয়ে নিত সে। ব্রাশ করা, গায়ে সাবান ঢলা, শাওয়ার নেওয়া, শরীর মোছা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কলাটা, 1 চামচ নুডলস, 1 কাপ দুধ খেয়ে টাইটা বাঁধা, তারপর টিফিন ক্যারিয়ার নিয়ে ঘর থেকে বের হতে হতে রাগ দেখিয়ে বলা, আর একটু আগে ডাকলে কি দোষ হতো, একেবারে সময়টা শেষ করে ডেকেছে। হেমা তখন রাগও পেত এবং খানিক হাসতো। সে কি আর কম করে ডেকেছে? কিন্তু ওর যে অভ্যাসটাই এমন, আগে উঠবে না ডাকলেও, কিন্তু সময় যখন শেষ তখন উঠবে। হেমা অন্য আরও 10টি মহিলার সাথে এই নিয়ে কথা বলেছে। ওদেরও একই অভিযোগ। সে বুঝতে পারে না পৃথিবীর সব পুরুষই কি এমন নাকি? অথচ মেয়েরা সারাটা রাত তার স্বামীকে সঙ্গ দিয়েও ক্লান্ত শরীরে ভোর সকালে জেগে ওঠে। তারপর পবিত্র হয়ে কিচেনে যায়, রান্না করে। ছেলে মেয়ে থাকলে ওদের যত্ন নেয়, খাইয়ে দেয়। অফিস থাকলে অফিসের জন্য প্রস্তুতি নেয়, সাথে বরকেও ডেকে তুলে খাইয়ে দিয়ে অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। বর প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হলে পিছনে মেয়ে লোকটি বের হয়। সাজবাতিকেও সে দেখেছে এমন। মেয়েরা কি জন্ম থেকেই তবে অপরিসীম ধৈর্য ধারণ করার ক্ষমতা নিয়ে জন্মায়? হেমা এটা ভালো করে জানে না, কিন্তু তার নিজেকে আর সাজবাতিকে দেখে তার এমনটি মনে হয়। সকালে নাস্তা খেতে বসে ওরা দুজন মুখোমুখি, হেমা আর সাজবাতি। সাজবাতি বলে, আপু, আমার রান্না খুব বাজে হয় তাই না? হেমা বলে, ধুর, কী সব আবল তাবল বকছিস, তোর রান্না আমার চেয়ে ভালো হয়, সত্যি বলছি। সাজবাতি কিছু বলে না, চুপচাপ রুটি ছিঁড়ে মুখে পুরে দেয়। তারপর চামচ দিয়ে প্লেট থেকে সবজি নিয়ে মুখে দেয়। হেমা 1 গ্লাস পানি খায় ডক ডক করে। তারপর বলে, একটা সুখবর আছে সাজ। সাজবাতি শোনার জন্য মুখিয়ে থাকে সুখবরটি। সে বলে, কি সুখবর বলো না আপু, এক্ষুনি বলো, প্লিজ প্লিজ। হেমা মিষ্টি করে হেসে বলে, আজ বাবা আসবে আমাদের নিয়ে যেতে, তুই ফেরত নায়র করবে বাপের বাড়িতে। সাজবাতি খাবার রেখে উঠে আসে হেমার পাশে। হেমাকে খুব সাবধানে জড়িয়ে ধরে, যেন হাতে লেগে থাকা রুটির ময়দা হেমার জামায় কিংবা শরীরে কোথাও না লাগে। তারপর আবেগতাড়িত গলায় বলে, আমি খুব খুশি হয়েছি আপু, আমি কিন্তু ওখানে গিয়ে 1 সপ্তাহ থাকবো। হেমা বলল, ঠিক আছে, 1 সপ্তাহ থাকবি। দুপুর গড়িয়ে বিকেল হতে 2 হাত ভর্তি মিষ্টির কার্টুন নিয়ে এসে হাজির হলেন আজমল হোসেন। যেন তিনি এর আগে এ বাড়িতে কখনো আসেননি, এই জন্য অনেকগুলো কার্টুন ভরে মিষ্টি এনেছেন। তিনি দরজার কাছে এসে ডাকলেন, আমার ছোট মা, বড় মা, কই গো তোমরা? হেমা বাথরুমে ছিল, ডাক শুনেও আসতে পারল না এগিয়ে। তবে সাজবাতি সঙ্গে সঙ্গে এগিয়ে এলো এবং কিভাবে যেন দেখেই বুঝে ফেলল এটা হেমার বাবা। সে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, বাবা কেমন আছেন আপনি? তারপর সে আজমল হোসেনের পা ছুঁয়ে সালাম করল।
আজমল হোসেন তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আহ, এসবের কি প্রয়োজন গো মা? উঠো উঠো, আমি ভালো আছি মা, তোমরা কেমন আছো? সাজবাতি উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ভালো আছি বাবা। একেবারে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে এসে আজহার হোসেনের হাত ধরে টেনে টেনে নিয়ে যেতে লাগলো ঘরের ভিতরে। হেমা বাথরুম থেকে বেরিয়ে এদিক এগিয়ে আসার সময় ওদের দেখে অবাক হলো। এবারও তার চোখ ভিজে উঠল জলে। মেহের অফিসে গেছে। সাজবাতি ফোন করে বলল, আধ ঘন্টার ভিতর তুমি বাসায় ফিরবে। মেহের অবাক হয়ে বলল, কেন? এনি প্রবলেম? নো প্রবলেম। আমার এই মুহূর্তে ইচ্ছে করছে তোমাকে ছুঁয়ে দেখতে। তুমি এসে আমার ইচ্ছেটা পূরণ করো। ফোন রেখে দিয়ে সে জানালাটার কাছে দাঁড়ালো। আজ বড় ভালো লাগছে তার। সে যেভাবে চাচ্ছে সেভাবেই হচ্ছে সব কিছু। একে তো মেহের একটা 13 নম্বরের হাঁদারাম, আর তার প্রথম পক্ষের স্ত্রীর লোকটি তার চেয়ে আরও বড় গাধারাম। এবার তো দেখছে সে ওর বাপটা আরও বড় ধরনের বোকারাম। যখন থেকে এসেছে তখন থেকেই তাকে শুধু মা মা বলে ডেকে যাচ্ছে। তার যে মা ডাকটা শুনতে খারাপ লাগছে বিষয়টা কিন্তু তা না। ছোটবেলা থেকেই সে বাবাকে দেখেনি। সেদিন যে মেহেরের কাছে সে বলল তার বাবা মাকে ডিভোর্স দিয়েছিল, বিষয়টি কিন্তু তা না। আসল সত্যটা সে জানে, তার বৈধ কোনো পিতাই নেই। যদিও পিতা শব্দটিতে বৈধ অবৈধের কিছু থাকে না, তবুও সত্যটা হলো সে তার মায়ের পরকীয়ার একটি ফসল মাত্র। পরকীয়া করে মার গর্ভ হয়েছে শুনে তার মায়ের স্বামী তার মাকে ডিভোর্স দিয়েছিল। এরপর সে মার কাছেই বড় হয়েছে। কিন্তু মাঝ বয়সে তার মা কি এক শোকে যেন সুসাইড করে বসলো। এরপর থেকে সে একা, চির একা। তবে এই একাকিত্ব সে খুব একটা অনুভব করেনি। তার এই রূপ তাকে অনেক কিছু দিয়েছে। অনেক বড় বড় সাহেব তাকে নিয়ে বিদেশ বিভুঁইয়েও সফর করতে গেছে। বলা চলে যুবতী হওয়ার পর থেকে দুঃখ কি সে কখনো অনুভব করেনি, অথবা দুঃখ কি সে তা এখনও জানেওনি। এ বাড়িতে না এলে তার চলতো। বিয়ে করার কোনো চিন্তা সে কোনোদিন করেনি অতীতে। ভেবেছিল একা একাই বহু মানুষের সাথে বহু দেশ ঘুরে সে কাটিয়ে দিবে। কিন্তু হুট করে একদিন সে একটা উপন্যাস পড়ল। সে উপন্যাসে সে দেখল একটি মেয়ে লোক, যার চেহারা অতি সুন্দর। রূপ এবং শিক্ষা দুটোই ছিল তার। জীবনে সে কোনো বিয়ে করেনি। রূপের মোহে ফেলে বড় বড় সাহেবদের সাথে সে দেশ থেকে দেশ ঘুরে বেড়াতো। খুব সুখে কেটে যাচ্ছিল তার দিন। সে কখনো ভাবেনি তার জীবনে কোনো দুঃখ নেমে আসতে পারে, কারণ সে ধরে নিয়েছিল যেহেতু সে কাউকে ভালোবাসেনি সেহেতু তার দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু ভালোবাসা ছাড়াও দুঃখ লাভের আরেকটি কারণ আছে, আর তা হলো সময় থাকতে ভবিষ্যৎ পরিকল্পনা না করা। মেয়েটি ভেবেছিল সে চিরদিন এরকমই থাকবে, সুন্দরী যুবতী। মানুষ তার জন্য উন্মুখ থাকবে, তাদের কাছে তার সমান চাহিদা থাকবে। কিন্তু এক সময় সে বুড়িয়ে গেল, রূপ যৌবন ফিকে হয়ে এলো। তারপর তার জীবনে নেমে এলো অবহেলা, নিঃসঙ্গতা। সে জীবনে সে ছিল একজন রাস্তার ভিখারি। এই উপন্যাস পড়ার পরপরই সাহসবাদী তার সিদ্ধান্ত পরিবর্তন করলো এবং টোপ ফেলে অপেক্ষা করতে লাগলো শিকারের। সময় হলে শিকার এসে উপস্থিত হলো এবং তার টোপ গিলল। সেই শিকার আর কেউ না, আমাদের উত্তরাধিকার গল্পের বড় লোক মেহের। মেহের কিন্তু এখনও জানে না সে বড্ড জিতে গেছে, কিন্তু সে এটা জানে না যে সে কোনো একটি কলে খুব বাজেভাবে ফেঁসে গেছে। মেহের বাসায় ফিরে এসে অবাক হলো, তার শ্বশুর মশাই এসেছেন। সে এসে অবশ্য পা ছুঁয়ে সালাম করলো না আজমল হোসেনকে, মুখ দিয়ে সালাম দিয়ে কুশলাদি জিজ্ঞেস করলো। কিন্তু সাজবাতি তাকে শ্বশুরের পা ছোঁয়াতে বাধ্য করলো। সে বলল, আমার বাবার পা ছুঁয়ে সালাম করলে না কেন? আমি তোমার সাথে আর কথাই বলবো না। মেহের বোকা বনে গেল। সবার সামনে তাকে লজ্জায় ফেলে দিল সাজবাতি। সে সঙ্গে সঙ্গে আজমল হোসেনের পা ছুঁয়ে সালাম করলো। দুপুরে খাবার খেতে বসে আজমল হোসেন আসল কথাটা বললেন। তিনি বড় শান্ত অথচ মধুর গলায় বললেন, বাবা মেহের, আমি আমার 2 মেয়েকে বাড়ি নিয়ে যেতে এসেছি। মেহের সরাসরি বলল, এখন তো যেতে পারবে না, সামনের মাসে আমি নিয়ে যাব। কিন্তু সাজবাতি গা ধরে বসলো। সে বলল, আজ সন্ধ্যায় আগেই আমরা বাবার বাড়ি যাব। বিয়ের 3 দিন হয়ে গেছে, ফেরত নায়রের সময় চলে যাচ্ছে, আর অপেক্ষা করতে পারবো না আমি।
ওর কথাই শেষ কথা। সাজবাতির এই সাহস কিংবা কথা বলার ক্ষমতা একদিনে হয়নি। সেই ৬-৭ মাসে মেহেরকে আদ্যোপান্ত চিনে নিয়েছে। চিনে নিতে পেরেছে বলে সে এবার তাকে নিজের মতো করে ব্যবহার করতে পারছে। কিন্তু মেহের সৌন্দর্যের মোহেই হোক অথবা জ্ঞান স্বল্পতার কারণে সে কিন্তু সাজবাতির এসব আধিক্যতা অথবা বাড়াবাড়িকে ভালোবাসায় ভাবছে। কিন্তু এটা বুঝতে পারছে না যে এসবের ভিতর ভালোবাসা কম, প্রতারণা বেশি। এবং এও বুঝতে পারছে না যে সেই মুহূর্তে একটা প্রাণ এবং বোধহীন খেলনায় পরিণত হয়েছে, যার রিমোট কন্ট্রোলার সাজবাতি নামক মেয়েটির হাতে।